করোনার কারণে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, পরবর্তী শ্রেণীর জন্য মূল্যায়ন করবে স্কুল। মৃতের সংখ্যা 4000 ছাড়ালো, 4 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের অভিযান। জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগ করলে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা, বললেন এনবিআর চেয়ারম্যান। এক দশকে কক্সবাজার থেকে পাচারের শিকার লক্ষাধিক মানুষ, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরোত্তম সিআর দত্ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে আরও থাকছে, করোনার আঘাত কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন, শিল্পীদের দেয়া হচ্ছে প্রণোদনা। করোনা সংক্রমণের কারণে এবছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা হচ্ছে না। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে, একই সাথে বন্ধ থাকবে বৃত্তি, তবে উপবৃত্তি চালু থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণ শুরুর পর গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 6 মাসে কয়েক দফা ছুটি বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় আসে পাবলিক পরীক্ষা প্রসঙ্গ। এরপর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না নিয়ে স্কুলে পরীক্ষা নেয়ার একটি প্রস্তাব পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। ওই প্রস্তাব অনুমোদন করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিইসি পরীক্ষাটা নিচ্ছি না। এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অটো প্রমোশন পাবে জানিয়ে মন্ত্রণালয়ের সচিব বলেন, স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রচলিত বৃত্তি বন্ধ থাকবে, তবে চালু থাকবে উপবৃত্তি। তবে আমাদের যে উপবৃত্তি আছে সেটা চলবে। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরকারি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি। পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলেও জানান সচিব। এ প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করে তারপরে তারাই কাজটি করবে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 29 লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 2570 কোটি টাকার 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া একনেকের সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রয়েছে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও মহিষ গবেষণা প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন, অধীন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ। রয়েছে বিদ্যুৎ বিভাগের একটি প্রকল্প। এ সময় বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পনা 2021 থেকে 2041 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4000 ছাড়ালো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় কোভিড-19-এ দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 32 জন আর মহিলা 13 জন। এ নিয়ে মোট মৃত্যু 4028। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 91টি ল্যাবে 14,153টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,545 জন।
এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 14,70,191 জনের। একদিনে 3,881 জন সহ মোট সুস্থ হয়েছে 1,86,759 জন। করোনা সহ অন্যান্য পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, টেস্টিং কিট ব্যবহার সহ নানা অনিয়মের দায়ে রাজধানীর 4টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট 59 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অপারেশন থিয়েটার থেকেও পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সও এতে অংশ নেয়। মিনালে দিব্যাকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে। রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র আমরা তার সম্প্রচারের ব্যবস্থা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্দিষ্ট হারে জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ নিলে সরকারের কোনো সংস্থাই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে পারবে না বলে আশ্বস্ত করলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তবুও কোনো সংস্থা প্রশ্ন তুলতে চাইলে করদাতা আইনের আশ্রয় নিতে পারবেন বলেও জানান তিনি। এনবিআর কার্যালয়ে ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিন ব্যবহারের পাইলট প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। মেহেদী হাসানের রিপোর্ট। 2020-21 অর্থ বছরে পুঁজিবাজার, আবাসন খাত ও হাইটেক পার্ক সহ বেশ কয়েকটি খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। এর আগে আরও 15 বার এমন সুযোগ দেওয়া হয়েছিল, তবে সাড়া মেলেনি খুব একটা। মোট 16 বারে এ পর্যন্ত মাত্র 14 থেকে 18,000 কোটি টাকা সাদা হয়েছে। অর্থের উৎস নিয়ে এনবিআর প্রশ্ন না তুললেও সরকারের অন্যান্য দুর্নীতিবিরোধী সংস্থার এমন সুযোগ রয়েছে। এ ধরনের আশঙ্কা থেকেই এতদিন অপ্রদর্শিত অর্থের মালিকরা কালো টাকা সাদা করায় আগ্রহ দেখায়নি। তাই এবারের বাজেট বক্তৃতায় বিষয়টি অনেকটাই পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে এর উৎস নিয়ে প্রশ্ন তুলতে পারবে না সরকারের অন্য কোনো সংস্থা। আর অর্থ বছরের দ্বিতীয় মাসে এসে অর্থমন্ত্রীর সেই কথারই পুনরাবৃত্তি করলেন এনবিআর চেয়ারম্যান। রাষ্ট্র আমাকে এই ইন্ডিমেনিটি দিচ্ছে, সেখানে এই আইনকে বরখেলাপ করে আরেকজন চ্যালেঞ্জ করছে বা প্রশ্ন উঠাইছে, সো তার বিরুদ্ধে যা দরকার বলতো আইনের আশ্রয় নিতে পারবে। আমার মনে হয় না যে আইনের আশ্রয় বন্ধ যেতে হবে। কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো প্রতিষ্ঠান এই আইনের পরে আমি যে সমস্ত প্রতিষ্ঠান এই ক্ষেত্রে প্রশ্নের উত্থাপন করতে পারে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কথা বলেছি। গত কিছুদিন ধরে পুঁজিবাজারে লেনদেন বাড়ছে, আর এর পেছনে অপ্রদর্শিত অর্থের যোগান থাকতে পারে বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। মনে হয় এটার ইম্প্যাক্ট এই ক্যাপিটাল মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে। ক্যাপিটাল মার্কেটে ইদানিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে। এদিকে ইডিএফ মেশিনের ব্যবহারে ভ্যাট আদায় বাড়বে বলেই আশা তার। অনিয়ম বন্ধ করার জন্য তো এই ব্যবস্থা, এবং সেই অনিয়ম ম্যানুয়ালি বন্ধ করা যে একেবারেই সম্ভব, নিশ্চিত করা সম্ভব নয়, সেই জন্যই ভিজিলেন্স। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া কর আদায়ে এনবিআর কঠোর হবে বলেও জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, করোনা সহ অন্যান্য পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, টেস্টিং কিট ব্যবহার সহ নানা অনিয়মের দায়ে রাজধানীর 4টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট 59 লাখ টাকা জরিমানা করার মফিউর রহমানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্টটি আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এতে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সও অংশ নেয়। মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও টেস্টিং কিট। এছাড়া ভ্রাম্যমাণ আদালত প্রমাণ পায় অন্য হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিজেদের প্যাডে রিপোর্ট দেয়া, কোভিড রোগীদের কার্যকরী দূরত্বে না রাখা এবং রক্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করার জরিমানা করা হয় 30 লাখ টাকা। পরে একই এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে মাইক্রোবায়োলজি পরীক্ষায় অসঙ্গতি পাওয়ায় জরিমানা করা হয় 20 লাখ টাকা। একই এলাকার আমেরিকা বাংলাদেশ হাসপাতালে লাইসেন্স না থাকায় হাসপাতালটিকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স গ্রহণে 15 দিনের সময়সীমা বেঁধে দেয় আদালত। মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মালিবাগ শাখাতেও অভিযানে যায় র্যাব। এতে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া রিএজেন্ট, মেডিকেল বোর্ডের অব্যবস্থাপনা সহ বেশ কয়েকটি অনিয়মের জন্য জরিমানা করা হয় 6 লাখ টাকা। অভিযান শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও র্যাব জানায়, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। সবগুলিতেই আমরা কম বেশি আসলে অসংখ্য অনিয়ম পেয়েছি, অসংখ্য
প্রোটোকল যেগুলি মেডিকেল প্রোটোকল থাকার কথা ছিল সেগুলি আমরা পাইনি। উদয়াস্ত পরিশ্রম করছি, আপনারা পাশে আছেন, দেশের জনগণ পাশে আছে, ইনশাআল্লাহ আমরা একটা পজিটিভ টুগেদার উইল চেঞ্জ। অপারেশন থিয়েটার এমনকি আইসিইউ থেকে আমরা প্রচুর সার্জিক্যাল আইটেম পেয়েছি যেগুলো আসলে বেশ কয়েক বছর আগে এক্সপায়ার হয়েছে। আর এখানে আরেকটা বিষয় ছিল যে আপনার মাইক্রোবায়োলজি যে রিপোর্টগুলি তৈরি করা হয়, কালচার যেটাকে বলা হয়, সেটি আসলে প্রপার ওয়েতে তারা করেনি। এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন মেয়াদে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে মানব পাচারের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। গত এক দশকে শুধু কক্সবাজার থেকে লক্ষাধিক নারী পুরুষ পাচারের শিকার হয়েছেন। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 7 লাখ মানুষ অবৈধ পথে বিদেশ যায়। এদের বেশিরভাগই পাচারের শিকার। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। জনসংখ্যার চাপ, উন্নত জীবন আর জীবিকার তাগিদ, সঙ্গে আছে স্বপ্নের হাতছানি। এসব কারণে প্রবাসী হতে চায় বাংলাদেশের বহু মানুষ। এদের কেউ বৈধ পথে বিদেশ যায়, কেউ অবৈধ পথে। বিভিন্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ অবৈধভাবে বিদেশে পাড়ি জমান। এদের একটি বড় অংশ পাচারের শিকার। দালালদের খপ্পরে পড়ে কারো স্বপ্ন সাগরে ভাসে, কারো কবর রচিত হয় গহীন বনে, মরুভূমিতে। অনেকের জীবন চলে যায় নাইট ক্লাবে। গত 27শে মে লিবিয়ায় 30 অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। এদের 26 জনই বাংলাদেশের নাগরিক। এর আগে 2015 সালের মে মাসে থাইল্যান্ডের অরণ্যে গণকবরের সন্ধান পাওয়া যায়। এরপর মালয়েশিয়াতেও পাওয়া যায় গণকবর। সেখানেও মিলেছে বাংলাদেশিদের দেহাবশেষ। মানব পাচার নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দালালের খপ্পরে পড়ে অসংখ্য মানুষ পাচার হয়ে যাচ্ছে। বিভিন্ন এজেন্সি দুর্নীতির আশ্রয় নিয়ে এই কনসার্ন যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে এগুলোকে বাইপাস করে সরাসরি ডিমান্ড লেটার বা ভুয়া ডিমান্ড লেটার নিয়ে এসে এই গ্রাম্য দালালদের সাথে একসাথে কাজ করে এই বিশাল অঙ্কের ভাইদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বিদেশে বিভিন্ন নির্যাতনের কথা জানানো হলেও অভিযোগের সংখ্যা কম বলে জানান র্যাব কর্মকর্তা। বলেন, পাচার মামলার তথ্য কম থাকায় তদন্তে সীমাবদ্ধতা থাকে। জোর করে এই টাকাটা নেওয়ার জন্যে ওই ভিকটিমকে ওরা ওখানে আটকে রাখে, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, ফোনে বিভিন্ন ধরনের টর্চার করা অবস্থায় ভিডিওগুলো ফ্যামিলির কাছে পাঠায়। যে ব্যক্তি ভিকটিম বা এফেক্টেড হয়েছে তার একটা কমপ্লেইন এজেন্সির এগেনস্টে বা গ্রাম্য দালালের এগেনস্টে আমাদের জন্য খুবই দরকার। দালাল ও মূল মানব পাচারকারী বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে বন্ধ হয় না এই অপরাধ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরোত্তম চিত্তরঞ্জন দত্ত। সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। সিআর দত্ত 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন এবং 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 1984 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদিত্য মামুনের রিপোর্ট। চিত্তরঞ্জন দত্ত, যিনি সিআর দত্ত নামেই পরিচিত, সিলেটের এই বীর সন্তান 1927 সালে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। 1952 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন। পরে 1971 সালে জানুয়ারিতে ছুটিতে দেশে ফেরেন এবং বঙ্গবন্ধুর ডাকে মুক্তি সংগ্রামে যোগ দেন। 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন তিনি। মুক্তিযুদ্ধকালীন তার রণকৌশল ও বিচক্ষণতায় একের পর এক সিলেটের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তার করে মুক্তিবাহিনী। জয় বাংলা স্লোগানে মুক্তিবাহিনী ওই সময় রিপিয়ার আর গ্রামবাসীকে সাথে নিয়ে সিলেট থেকে পাক বাহিনীকে বিতরণ ও শত্রুমুক্ত করার ঘটনা তার জীবনের অন্যতম অধ্যায়।
যুদ্ধকালীন নানা ঘটনার কথা তিনি গণমাধ্যমকে বলেন। আমার স্মরণীয় মুহূর্ত আমি বলবো শেরপুর সাদিপুর যুদ্ধ। জয় বাংলা ধ্বনি করে না পুরো জায়গাটাকে এত উত্তপ্ত করে ফেলেছিল যে পাকিস্তানিদের ওখানে থাকা অসুবিধা ছিল, কারণ তারা দেখছিল যে পুরো সবাই ওদের পেছনে লেগে গেছে। তার জন্যই আমার শেরপুর সাদিপুর জয় করতে আমাকে জনবল যে ছিল তারা আমাকে সাহায্য করেছে। 16 ডিসেম্বর শত্রু মুক্ত করার পরে স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর মেজর জেনারেলের পর থেকে 1984 সালে অবসরে যান তিনি। বেশ কয়েক বছর ধরেই সন্তানদের সাথে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি সবাইকে নিয়েই কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যুক্তরাষ্ট্রের বাসায় স্নানঘরে পড়ে গিয়ে অচেতন হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কোমায় থাকাকালীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবন ও সংগ্রামের প্রতি বিনম্র শ্রদ্ধা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার কথা ভাবছে সরকার, থাকছে শর্ত। সিনহা হত্যার ঘটনায় 3 জনের আরও 4 দিনের রিমান্ড। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি চিন্তা করছে সরকার। ভিডিও কনফারেন্সে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক সহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। এই শর্তে পুরনো ভাড়ায় আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাবিনেট সচিবের সঙ্গে আমার কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও বিষয়টি জানিয়েছি। আমার মনে হয় সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। কূটনৈতিক ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান হয়নি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা একমাত্র দায়ী এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা। সেই মামলায় সাক্ষী ছিলেন একজন বর্তমান প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা। তিনি সেই সাক্ষী দিতে যান নাই, তিনি সাক্ষী দেন নাই, অর্থাৎ তিনি সহযোগিতাই করেন না। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটিকে ব্যবহার করতে তখনও চেয়েছেন, এখনও করছেন, এবং প্রকৃতপক্ষে এই মামলা থেকে যে বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে ঘটনা থেকে, এটা তো আওয়ামী লীগ হয়েছে। এবারে 4 দফা বন্যায় দেশের 40 জেলার 30 ভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। ক্ষতি হয়েছে কৃষি, বাড়িঘর, রাস্তাঘাট সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এর মধ্যে জায়গা থেকে 113 কোটি টাকা সহায়তা পাওয়া গেছে, যা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। অনেকগুলো ব্রিজ ভেঙে গেছে, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি, এবং মৎস্য অনেক খামার সেখানে কিন্তু ভেসে গেছে। 5,972 কোটি 74,62,076 কোটি টাকা ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। 110টি বন্যা আশ্রয়কেন্দ্র, আর 20টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং 57টি মসজিদ কেল্লা এই 1 বছরের মধ্যে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীর আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জ্যেষ্ঠ বিচারিক তামান্না ফারায়ের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খায়রুল ইসলাম জানান, 7 দিনের আবেদন করলে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 20 আগস্ট মামলার এসব আসামির 7 দিনের রিমান্ড শেষ হয়। গত 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এর আগে আমরা রিমান্ড নিয়েছিলাম, কিছু তথ্যপত্র পেয়েছিলাম। এই তথ্যপত্রগুলো আমরা যারা যারা অন্যান্য আসামি যারা আছে তাদের দেওয়া তথ্যপত্রের সাথে আমরা মিলাচ্ছি, চেষ্টা করতেছি। এই জন্য আরও আমরা কনফার্ম হওয়ার জন্য, দুই পক্ষের যে তথ্যপত্রগুলো কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে রিমান্ড চেয়েছি, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের দপ্তরে দুর্নীতি রোধে অভিযোগ বাক্স স্থাপনের পর 16 দিন অভিযোগ পড়েছে 5টি। মঙ্গলবার বিকেলে অভিযোগ বাক্স খোলা হলে মামলার দীর্ঘসূত্রিতা, ক্লার্কের ভিজিটিং কার্ড ছাপানো সবকিছু মামুলি অভিযোগ পাওয়া গেছে বলে জানান সমিতির সভাপতি। আইনজীবীরা বলছেন, পেশা ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কায় অভিযোগ করা হচ্ছে না। আর দুর্নীতি রোধে সকল আইনজীবীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শাকের আরজু রিপোর্ট। দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন আইনজীবী ও সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত 9 আগস্ট কর্মকর্তাদের দুর্নীতি রোধে অভিযোগ বক্স স্থাপন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 16 দিন পর মঙ্গলবার বক্স খোলা হলে 5টি অভিযোগ পাওয়া যায়, তবে এগুলোতে দাপ্তরিক দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবী নেতারা। আজকে পর্যন্ত আমরা আপনাদের সামনে যেটা খুলেছি, আমরা 5টি অভিযোগ এখানে পেয়েছি। একজন ব্যক্তি যে নিজেকে আইনজীবী সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে মিসরিপ্রেজেন্টেশন করেছেন বলে অভিযোগ করেছেন। যে অভিযোগগুলো আসছে আমরা এটা যাচাই বাছাই করব। যদি এটা সুনির্দিষ্ট হয় আমরা মনে করি, তাহলে সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। পেশাগত ঝুঁকির আশঙ্কায় তথ্য দেয়া হচ্ছে না বলে জানান সাধারণ আইনজীবীরা। কোনো বেঞ্চ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে আমি তার বেঞ্চে গিয়ে মামলা জমা দিয়ে আমি সুবিধা করতে পারবো না, আমার মামলা ওইভাবে লিস্টে আসবে না। আর কোনো সেকশন অফিসারের সাথে যদি আমার দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে আমার অর্ডারটা ঠিক মতো যাবে না। এই যে একটা অজানা ভয়, আশঙ্কা, এটার থেকে আসলে অভিযোগটা জমা পড়ছে না। সকল আইনজীবী এই বিষয়ে একযোগে কাজ করলে দুর্নীতি বন্ধ করা সহজ হবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বেঞ্চ অফিসারকে বশীভূত করা বা তাকে হাত করা, এটা যদি আমরা না করি, সবাই যদি ঐক্যবদ্ধ হই আমরা অ্যাসোসিয়েশনের, তাহলে এটা অনেক কমবে। শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের নিয়ম পরিপন্থী কাজের অভিযোগে হাইকোর্ট বিভাগের 2 কর্মকর্তাকে গত 20 আগস্ট সাময়িক বরখাস্ত করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আরও একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কৃষির যান্ত্রিকীকরণে ঋণ সুবিধা দিচ্ছে সরকার, শ্রমিক সংকট কমবে বলছেন অর্থনীতিবিদরা। লকডাউনে সন্ত্রাসী তৎপরতা কমেছে বলছে জাতিসংঘ, বিশ্বজুড়ে আক্রান্ত 2,38,00,000-এরও বেশি। আবারও রাত 11:21 সংবাদে। কৃষি উৎপাদন ব্যবস্থাকে যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রণোদনা ও ঋণ সুবিধা প্রদান সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। প্রান্তিক চাষিরাও যাতে যন্ত্র কৃষির সুবিধা পায় তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। আর অর্থনীতিবিদরা বলেন, যান্ত্রিকীকরণ হলে শ্রমিক সংকট কমবে, পাশাপাশি কমবে উৎপাদন খরচও। মফিউর রহমানের রিপোর্ট। আদিকাল থেকে দেশের প্রধান শস্য ধান আবাদ হয়ে আসছে শ্রমঘন পদ্ধতিতে। গত কয়েক বছর ধরে ধান রোপণ ও কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের পথ আধুনিক কৃষি বা যন্ত্র কৃষি ব্যবস্থা। স্বয়ংক্রিয় কৃষি যন্ত্রপাতির দাম বেশি। ছোট কৃষক বা প্রান্তিক কৃষকের এসব যন্ত্র নগদে কেনার সামর্থ্য নেই। আর তাই সরকার সব কৃষকের হাতে কৃষিযন্ত্র তুলে দিতে নিয়েছে নানা উদ্যোগ। এ খাতে বড় বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। হাওড় এবং কোস্টাল এরিয়া ব্যতীত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আমরা 50% 50% ভর্তুকি দেব এবং এই যন্ত্রটি
পছন্দ করার এখতিয়ার থাকবে আমাদের কৃষকের। যান্ত্রিকীকরণ হলে প্রতি মৌসুমে কৃষকের মুনাফা বাড়বে, একই সাথে সময় ও শ্রম সাশ্রয় হবে বলেও জানান কৃষি অর্থনীতিবিদ। কম্বাইন হারভেস্টার, রিপার ইত্যাদির মাধ্যমে যখন ধান কাটা হয় তখন তার সর্বোচ্চ 1500 টাকা খরচ হয়। কাজেই অর্থনৈতিক ক্ষেত্রে কৃষক অনেক লাভবান হবে এবং কৃষকের যেই উৎপাদন খরচ সেটা প্রায় অর্ধেক কমে আসবে। বর্তমান সময়ের শ্রমঘন পদ্ধতির চাষাবাদে খেতেই ফসল নষ্ট হচ্ছে, এই অপচয় থেকে বের হওয়ার তাগিদ দেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ও বন্যার কারণে এসডিজি বা টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। সিপিডি ও RDRS আয়োজিত অনলাইন আলোচনায় এই মন্তব্য করেন বক্তারা। বৃহত্তর রংপুর এলাকায় করোনা ও বন্যার কারণে দেয়া সরকারের ত্রাণ সরবরাহ যথাযথ নয় বলে জানান তারা। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা আলোচনায় অংশ নেন। তথ্যের বিভ্রান্তির ফলে তালিকায় থাকলেও বিপুল সংখ্যক মানুষ ত্রাণ সহায়তা পায়নি বলে মন্তব্য করেন কেউ কেউ। সবার মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে এসডিজির লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলে জানান বক্তারা। করোনা চিকিৎসায় সহায়তার অংশ হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাসের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন স্থাপন করা হয়েছে। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ইউনিটেক্স এলপি গ্যাসের ডিরেক্টর মোহাম্মদ জুবাইদুল ইসলাম চৌধুরী হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমানের কাছে মেশিন হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিটেক্সের প্রজেক্ট ডিরেক্টর আব্দুর রহমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান, ডিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার মাহফুজুর রহমান সহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 137টির, কমেছে 172টির, আর অপরিবর্তিত রয়েছে 48টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট বেড়ে উঠে আসে 4781 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 786 কোটি 1 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 268টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 111টির, আর বদলায়নি 46টির দাম। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 24 কোটি 77 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদে। খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সাকিবের ফেরার ব্যাপারে এমন আভাস দিয়েছেন। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় সাকিব সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন গত বছরের 28 অক্টোবর। আগামী 29 অক্টোবর মুক্তি মিলবে নিষেধাজ্ঞা থেকে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে আগামী সপ্তাহে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পর্তুগাল থেকে দেশে ফিরেছেন বায়ার্ন মিউনিখ। বিশেষ বিমানে লিসবন থেকে মিউনিখ পৌঁছেন তারা। রোববারের ফাইনালে কিংসলে কোম্যানের একমাত্র গোলে পিএসজিকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তোলে বায়ার্ন। করোনার কারণে উৎসবের আয়োজনটা সীমিত রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মেনে ফটো সেশনে অংশ নেয় ফুটবলাররা। বিমানবন্দর থেকে নিজেদের স্টেডিয়াম অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পৌঁছায় পুরো দল। চলতি মৌসুমে ট্রিপল ক্রাউন জয় করল বিশ্বের অন্যতম সেরা এ ক্লাব। এদিকে উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজকে দলে রাখতে চাচ্ছেন না বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান। দায়িত্ব নিয়েই ক্লাবের বড় তারকাদের সঙ্গে দেখা ও ফোন আলাপ করেছেন কোম্যান। কোচের ফোন পেয়েছেন সুয়ারেজও। বার্সেলোনা ভিত্তিক রেডিও আর SE1-এর তথ্য মতে
ডাচ কোচ ফোনেই জানিয়েছেন তার পরিকল্পনায় নেই সুয়ারেজ। নিজের পুরনো ক্লাব আয়াক্সে ফিরতে পারেন সুয়ারেজ। এর মধ্যে সুয়ারেজের আইনজীবীরা বার্সার সঙ্গে আলোচনা করছেন। কিংবদন্তি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট করোনা পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচিত হলে নিয়ে কথা বলেন বোল্ট। ভিডিও বার্তায় করোনা টেস্টের কথা স্বীকার করলেও পজিটিভ হওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি। 34তম জন্মদিনে বিশাল পার্টিতে অংশ নেওয়ার পর তার করোনা হয়েছে বলে শঙ্কা ছড়িয়ে পড়ে। এর আগে জ্যামাইকার একটি রেডিও জানিয়েছে বোল্টের করোনা পজিটিভ হয়েছে। এদিকে বোল্টের জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন রহিম স্টার্লিং, লিওন বেলি ও ক্রিকেটার ক্রিস গেইলের মতো তারকা ক্রীড়াবিদরা। এতে তাদেরও করোনা টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন অনেকে। সংস্কৃতি সংবাদ। করোনার আঘাত কাটিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্যসহ ললিতকলার সব শাখা। এরই মধ্যে স্বল্প পরিসরে শুরু হয়েছে রূপালী পর্দার কাজও। এদিকে সংস্কৃতি কর্মী ও শিল্পীদের প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। কোভিড-19 সংক্রমণের প্রভাবে প্রায় 6 মাস ধরে স্থবির দেশের চলচ্চিত্র, মঞ্চনাটক সহ সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড। নাটক, সিনেমায় সামাজিক শারীরিক দূরত্ব মেনে কাজ করা সম্ভব হয় না বলে বন্ধই হয়ে গিয়েছিল নাটকের মঞ্চায়ন ও চলচ্চিত্রের শুটিং। এমন পরিস্থিতিতে নাজুক অবস্থায় পড়ে শিল্পী, কলাকুশলীদের জীবন। তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে দৃশ্যপট। ঝিমিয়ে পড়া এফডিসি ফিরে পাচ্ছে প্রাণের স্পন্দন। চলছে সিনেমা শুটিংয়ের প্রস্তুতি পর্ব। সবকিছু ঠিকঠাক করে চলচ্চিত্রের কাজ পুরোদমে চলছে বলে জানালেন এফডিসির এই প্রশাসনিক কর্মকর্তা। শুটিং যাতে পুরোপুরি চলতে পারে আমরা তার জন্য প্রস্তুত আছি। যারা শুটিংয়ের জন্য আমাদের কাছে আসছেন আমরা কাউকে এখন পর্যন্ত না করিনি। স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা শুধু স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্যই সবাইকে বলছি। সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচিয়ে রাখতে আগামী মাস থেকেই শুরু হবে মঞ্চনাটক, সঙ্গীত, নৃত্য সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। সীমিত আকারে যেমন একক নৃত্য, একক সঙ্গীত, একক অভিনয়, সেইটি আমরা ভাবছি শুরু করব সেপ্টেম্বর থেকে। সামাজিক বিধিবিধান মেনে আমরা করব। করোনার প্রভাবে যেসব সংস্কৃতি কর্মী অর্থনৈতিক সমস্যায় আছেন তাদের তালিকা অনুযায়ী সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সাংস্কৃতিক সেবীরা, কর্মী যারা আছেন তাদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার কারণে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, পরবর্তী শ্রেণীর জন্য মূল্যায়ন করবে স্কুল। মৃতের সংখ্যা 4,000 ছাড়ালো 4 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের অভিযান। জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগ করলে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা, বললেন এনবিআর চেয়ারম্যান। এক দশকে কক্সবাজার থেকে পাচারের শিকার লক্ষাধিক মানুষ, মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীরোত্তম সিআর দত্ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।